আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবলের আরেকটি রোমাঞ্চকর ম্যাচ শেষে স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত আজকের ম্যাচ বিশ্লেষণ টক শোতে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে আনান সিটি। সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। সাথে আছি আমি ইকরা হাফেজ আয়নাল। আমাদের আজকের অতিথি মিস্টার মাহমুদুল হাসান এবং মিস্টার মাহফুজুর রহমান। আজ আমরা আলোচনা করব আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচটি নিয়ে, যেখানে আর্জেন্টিনা ৩-১ গোলে জর্ডানকে হারিয়েছে। ম্যাচের শুরু থেকে ছিল কৌশল, গতি, গোল এবং দারুণ কিছু মুহূর্ত। শক্তিশালী আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। অন্যদিকে জর্ডান তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছে। আজ আমরা আলোচনা করব আর্জেন্টিনা ম্যাচটি কিভাবে নিয়ন্ত্রণ করেছে এবং জর্ডান কোথায় পিছিয়ে পড়েছে, আর এই ফলাফল বিশ্বকাপে কি বার্তা দিচ্ছে। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরুতেই যেতে চাই দুইজন গেস্টের কাছে জানতে চাই, আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল তাদের নিয়ন্ত্রণ পুরোটা নিতে চাচ্ছে এবং আমরা দেখতেও পেয়েছি ফলাফল ঠিক সেরকমই হয়েছে। তো ম্যাচের শুরুর থেকে আপনি খেলাটা কিভাবে বিষয়টাকে আলোচনা করবেন বলে মনে করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানার জন্য। আর বিশেষ করে তো আরসিটিভি এবং আনান সিটির পৃষ্ঠপোষকতায় যেহেতু এই প্রোগ্রাম, স্পেশালি থ্যাঙ্কস আরসিটিভিকেও। আর আপনি একদম সঠিক বলেছেন স্যার, যে আমরা খেলাটা দেখতে গিয়ে এটাই দেখেছি যে শুরু থেকেই আর্জেন্টিনা পুরা ম্যাচের আধিপত্য বিস্তারের জন্যই চেষ্টা করেছে। শুরুর খেলাগুলো যদি আমরা দেখতে চাই স্যার, প্রথম 5-10 মিনিট তো বলতে গেলে জর্ডান বলের দেখাই পাচ্ছিল না। আর 12-14 মিনিট পর্যন্ত প্রায় বল দখল ছিল আর্জেন্টিনার, প্রায় 95 বা 90% বল দখলে ছিল। তো শেষ পর্যন্ত গিয়ে এই ফলাফলটা আমরা সবাই দেখেছি, 3-1 পর্যন্ত পৌঁছে যায়। মাঝে জর্ডানও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তারাও একটি গোল করেছে। আর সব মিলে পুরো খেলাটা আর্জেন্টিনার দখলেই ছিল আমার কাছে মনে হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী আজকে যে খেলাটা আর্জেন্টিনার ফ্যানরা যেটা চেয়েছিল, তো আমরা বলতেই পারি যে আর্জেন্টিনা সেরকম খেলাটাই দেখিয়েছে। জি স্যার, দেখিয়েছে স্যার। যেহেতু স্যার আমরা একটু বলে রাখি স্যার, যেহেতু আজকে তো স্যার যেহেতু নকআউট পর্ব আগেই নিশ্চিত করা ছিল আর্জেন্টিনার, এই জায়গা থেকে তো স্যার প্রায় আমাদের 8জন নিয়মিত প্লেয়ার খেলেনি মাঠে, 2-3জন রেগুলার প্লেয়ার ছিল বিধায় খেলাটা আমাদেরও ভালো লাগছে যে বেঞ্চের খেলোয়াড়রা কেমন খেলে দেখি, বা তাদেরও একটা কম্বিনেশন আমাদের খেলা দেখে ভালো লাগছে। তো সব মিলে ওভারঅল খারাপ খেলেনি, হয়তো মূল একাদশ খেললে হয়তো আরও ভালো একটা ফলাফল হতে পারতো। তো ওদিকে আমরা না যাই, যেহেতু এটাও একটা খেলার পার্ট, এই জায়গা থেকেও খেলাটা ভালো হয়েছে এবং সব মিলে আমরা আশাবাদী আর্জেন্টিনাকে নিয়ে। জি জি, না ঠিক আছে আপনার কথা। আসলে কোচেরও একটা সুযোগ পাইছে ভালো। জি স্যার, তাদের ডেপথটা কেমন, জি স্যার, তাদের গভীরতাটা কেমন সেটা দেখে সুযোগ দেখার জন্য আর কি। তো সব কিছু মিলিয়ে আশা করি আর্জেন্টিনা তাদের ভালো প্রস্তুতি নিয়েছে। পরবর্তী নেক্সট 32 কেপ ভার্দের সাথে যে খেলাটা হবে সেটা তাদের ভালো একটা প্রস্তুতি হয়েছে বলে আমরা মনে করছি। এটা প্রয়োজন ছিল স্যার দলের জন্য, এটা প্রয়োজন ছিল। এবারে আমরা চলে আসি মিস্টার মাহফুজুর রহমান স্যারের কাছে। তো স্যার, ম্যাচের মাঝমাঠে দুই দলের লড়াই কতটা গুরুত্বপূর্ণ ছিল বলে আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ। প্রথমে আরসিটিভিকে ধন্যবাদ আনান সিটির সৌজন্যে এরকম বিশ্বকাপ পরবর্তী ম্যাচ বিশ্লেষণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে আমি যেটা বলবো, আর্জেন্টিনা এবং জর্ডানের ম্যাচটিতে দুই দলেরই একটি আধিপত্য আমরা দেখতে পেরেছি, বিশেষ করে মিডফিল্ডে। তো ফুটবল গোলবলের খেলা, যারা মিডফিল্ড দখল বেশি করবে তারাই বেশি গোল দিবে। তারই ফলশ্রুতিতে আর্জেন্টিনা সর্বশেষ 3-1 গোলে আজকে জয়লাভ করছে। অসাধারণ বিশ্বমানের মিডফিল্ড যদি বলেন তাহলে সেটা আর্জেন্টিনার আছে, আক্রমণ ভাগ আর্জেন্টিনার। আর যে দলে মেসির মতো প্লেয়ার থাকবে সেই দলের সর্বোপরি খেলা তো একটি চমৎকার খেলাই হবে, তারই নিদর্শন আমরা দেখতে পেরেছি। তো আর্জেন্টিনা বরাবরই মিডফিল্ড গুছিয়ে খেলে, সেখান থেকে তারা আক্রমণে যায় এবং গোল পায়। তো আমি মনে করি সেদিক থেকে জর্ডানও অনেকটা চেষ্টা করেছে, নতুন নিউ কামার হিসেবে 2026 বিশ্বকাপে তারা এবার প্রথম এসে তারা যে রাউন্ড অফ
গ্রুপ স্টেজে তারা আর্জেন্টিনার সাথে খেলতেছে, এটা তাদের জন্য একটা বিশাল ব্যাপার। রাইট। তারা বেশিটা এক্সাইটমেন্টে যায় নাই, ম্যানেজ ব্যালেন্স করে খেলেছে। এদিক থেকে আমি বলবো দুই টিমের মিডফিল্ডের খেলা এবং সার্বিক খেলাটা অনেক সুন্দর ছিল। গেস্টের কাছে জানতে চাই, আজকের খেলার আর্জেন্টিনার আক্রমণ ভাগটা কেমন ছিল বলে মনে করছেন? আক্রমণ ভাগ নিয়ে আর্জেন্টিনা বরাবরই যেহেতু আত্মবিশ্বাসী, যেমন আজকে খেলাটা দেখলেও দেখা যায় যে সেলসো মাঝমাঠ থেকে একটা ফ্রি কিক পায় এবং সেই ফ্রি কিকটা হচ্ছে দুর্দান্ত একটা গোল করে। চমৎকার হ্যাঁ, চমৎকার গোল, একেবারেই দর্শনীয় একটা গোল ছিল। পরবর্তীতে মার্টিনেজ একটা প্লান্টি থেকে করে, যদিও বা প্লান্টি নিয়ে অনেক কথা আছে, কিন্তু প্লান্টি কিন্তু একটা খেলার অংশ। প্লান্টি কিন্তু একটা খেলার অংশ। হ্যাঁ, না এটা কথার প্রেক্ষিতে এটা আসলে আমাদের মনে হয় এটা আমাদের দেশের এনভায়রনমেন্টে এই কথাগুলো বেশি হয়, হয়তো ওভারঅল বা বাইরে এই কথাগুলো হয় না, কারণ প্লান্টি তো খেলার অংশ। প্লান্টিকে চাইলে খেলা থেকে বাদ দেওয়া সম্ভব না। অনেকেই কাঙ্ক্ষিত থাকে যে একটা প্লান্টি পাবো, প্লান্টি পেলেই এগিয়ে যাব। আর পরবর্তীতে যখন এবার আজকের ম্যাচে 60 মিনিটে মেসি নামার পরেই কিন্তু 80 মিনিটে আবার একটা তো ফ্রি কিক তো হলেই ধরেই নেওয়া যায় যে একটা গোল, এবং সুন্দর একটা গ্যাপ দিয়ে কিন্তু সে গোল করে। গোলকিপার ধারণাই করেনি যে হয়তো তার রাইট সাইড দিয়ে বলটা, গোলকিপার কিন্তু জাম্প করার প্ল্যানই নিচ্ছিল যে বাম সাইডে জাম্প করবে, কিন্তু বলটা কিন্তু রাইট সাইড দিয়ে গোল হয়ে যায়। তো ওভারঅল এই আর্জেন্টিনার সব মিলে আক্রমণ ভাগ দুর্দান্ত। আমরা আবারও চলে আসি মিস্টার মাহফুজুর রহমানের কাছে। আচ্ছা, জর্ডান হারলেও তাদের কোন দিকটি আপনার কাছে ভালো লেগেছে? ধন্যবাদ। আমি প্রথমেই বলেছি জর্ডান এই 2026 বিশ্বকাপের এই বছরই তারা প্রথম বিশ্বকাপ খেলছে, সেই হিসেবে তারা যে চমক দেখিয়েছে, তাদের খেলার ধরন, ট্যাকটিক বলেন, সব কিছু মিলিয়ে জর্ডান একটা চমকের প্যাকেজ ছিল। দেখেন আজকের খেলায় আর্জেন্টিনা 3-1 গোলে জয়লাভ করেছে, কিন্তু জর্ডান একটি সুন্দর গোল করেছে আলতামারির মাধ্যমে। তো আমি এটাই বলবো যে একটা ছোট দেশ থেকে, একটা ছোট টিম থেকে যখন তারা এরকম একটা বিশ্ব পর্যায়ের মঞ্চে এসে পারফর্ম করে, নিঃসন্দেহে তারা ভালো দল। হয়তো সময়ের স্বল্পতা, অভিজ্ঞতার ঘাটতি, এগুলোর কারণে তারা আজকে ম্যাচটা জিততে পারে নাই, কিন্তু তাদের খেলাটা উপভোগ করার মতো ছিল। আর্জেন্টিনার মতো এরকম 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে একটা টিমের খেলা ভালো, অনেকটা ভালো। আমি আশা করি তারা আরও ভালো খেলবে। আর্জেন্টিনার সমর্থক আছেন আমার সাথে, তাকে স্বীকার করতেই হবে জর্ডান ভালো খেলেছে। না স্বভাবতই, যেহেতু মানে আর্জেন্টিনা কিন্তু বিগত 2টা ম্যাচে কিন্তু গোল খায়নি, বা আমি সেই জায়গায় জর্ডান গোল দিয়ে দিয়েছে, তাই না? তারা গ্রুপ পর্বে কিন্তু একটি গোল কিন্তু তারা আর্জেন্টিনার জালে ঢুকাতে পেরেছে। তো আশা করি তারা ভালো খেলেছে এবং তাদের ম্যানেজমেন্ট অনেকটা চমৎকার এবং ভালো ছিল, এই কারণে তারা একটি গোল করতে সক্ষম হয়েছে। তারা ম্যানেজমেন্ট যদি আরো ইন ফিউচার ভালো করে তাহলে তারা অনেক ভালো পজিশনে আসলে হয় কি, সময়ের সাথে সাথে দক্ষতা যখন বাড়বে তখন আপনার খেলার ধরনও চেঞ্জ হবে, অভিজ্ঞতার প্রতিফলন আসবে সেটা সময় বলে দেবে। সময় বলে দেবে। জি জি। লিলিন ভাই, আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে আজকের ম্যাচের টার্নিং পয়েন্টগুলি কোথায় কোথায় আছে? এখন আর্জেন্টিনা ফার্স্ট গোলটা করে মেবি 19-20 মিনিটে সেলসো ফ্রি কিক থেকে। এই গোলটা আগ পর্যন্ত হচ্ছে জর্ডান একটু ডিফেন্সিভ রক্ষণ ভাগটা ধরে খেলছিল। গোলটা হয়ে যাওয়ার পরেই ওরা একটু আক্রমণাত্মক খেলা শুরু করে, ওই সময় থেকে 20-25 মিনিট থেকে ওরা আক্রমণাত্মক খেলা শুরু করে। যখন আক্রমণাত্মক খেলা শুরু করতে গেছে তখনই আমার কাছে মনে হচ্ছে মাঠটা স্পেস পাইছে আর্জেন্টিনা। এই আর্জেন্টিনার স্পেসগুলো পাওয়াতেই পরবর্তীতে একটা ট্যাকেল আমরা দেখছি, জর্ডান ডিবক্সের ভিতর ট্যাকেল করার ফলে মার্টিনেজ একটা গোল পায় পেনাল্টি থেকে। এবং সেকেন্ড হাফে কিন্তু আমরা শুরু থেকেই দেখেছি যে হচ্ছে জর্ডান একেবারেই আক্রমণাত্মক খেলছে, এবং ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের খেলার মধ্যে জর্ডানের বিস্তর পার্থক্য দেখা গেছে। এবং ওই জায়গা থেকেও তারপরে যেহেতু সেকেন্ড হাফে মেসি এবং আলমাদাকে নামানো হয় পরবর্তী খেলোয়াড় হিসেবে, ওই জায়গায় এই দুজন মানে ভালো প্লেয়ার নামানোর ফলে তারা আরও একটা গ্যাপ বের করে মেসি কিন্তু 3 নম্বর গোলটা করে। তো আমি ওভারঅল বলবো ওই 1 নম্বর গোলটাই ছিল টার্নিং পয়েন্ট। ওই 1 নম্বর গোলটা দেওয়ার পরেই কিন্তু হচ্ছে একটু ম্যাচ থেকে একটু জর্ডান যে খেলা নিয়ে তারা নাম ছিল যে আমরা এইভাবে খেলবো, সেই জায়গা থেকে একটু হয়তো হারায় যায়। এবং মিডফিল্ডটা তাদের আসলে মূলত দখলে ছিল না, মিডফিল্ডটা ওভারঅল আর্জেন্টিনার ইয়াতেই ছিল। মানে সেকেন্ড হাফের পর মিডফিল্ডে একটু ছন্দছাড়া হয়ে গেছে জর্ডান। জি স্যার। এই গ্যাপগুলো বের করে ফেলছে আর্জেন্টিনা। তারপর অবশ্য জর্ডান একটা দুর্দান্ত গোল করছে, এক্সিলেন্ট গোলটা করছে, দেখার মতো গোলটা ছিল। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট গোলটাই আর্জেন্টিনার একটা টার্নিং পয়েন্ট ছিল এবং খেলার মোড়টা ঘুরাই দিয়েছে। জি, মানসিকতা মানে মানসিকভাবে একটু দুর্বল করে দিয়েছে জর্ডানকে। জি জি।
গোল সবসময় চাঙ্গা করে। হ্যাঁ, গোল সবসময় যে কোনো স্যার জি। জর্দান হয়তো Right. মেন্টালি প্রিপারেশন ছিল যে আমরা হয়তো হারবো, কিন্তু ওরা ধরেছিল যে কতক্ষণ গোল না খেয়ে থাকা যায়। জি, জি। এই গোলটা যদি 40-50 মিনিট বা 60 মিনিট পর্যন্ত নিয়ে যেত, তাহলে গোলের ব্যবধান হয়তো 3টাতে নাও যেতে পারতো। ও মানে যতক্ষণ ধরে রাখা যায় ফার্স্ট গোল, মানে একটা গোল হয়ে গেলে তো গোল হতেই থাকবে, বিষয়টা হচ্ছে এইরকম। তো ওই জায়গা থেকে আমার কাছে ওই আবারও বলছি ওই প্রথম গোলটাই মনে হচ্ছে যে ওই গোলটা হওয়াতেই জি, পরে চলে জর্ডান যায়। যখন একটা গোল দিয়েছিল তখন মনে হচ্ছিল ম্যাচটি আরো ঘুরে গেল। হ্যাঁ, আরো ঘুরে গেল এক্স্যাক্টলি। কিন্তু ওই সময় তো আবার বদলি প্লেয়ার হিসেবে যেহেতু আর্জেন্টিনার দুটো প্লেয়ার হচ্ছে আলমাদা আর হচ্ছে ইয়া নেমে গেল মেসি, তখন তো আবার আর্জেন্টিনা আর একটু চাঙ্গা হলো। পুরোটাই তাদের হ্যাঁ। দখলে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। দুই দলের কোচদের ট্যাকটিক্যাল লড়াই কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে আর্জেন্টিনা তো বিশ্ব চ্যাম্পিয়ন গতবারের, সেই হিসেবে আর্জেন্টিনার কোচ যিনি আছেন স্কলেনি, ওনাকে তো বলা হবে যে মাস্টার মাইন্ড। সেই কারণেই তারা বিশ্বকাপ জিতেছে। আশা করতেছি, যেহেতু সাপোর্টার আছে এখানে, বলতেই হয় যে আবারও তারা বিশ্বকাপ আশা করতেই পারে। আর সালামির কথা যদি বলি, জর্ডানের কোচ, উনি যথেষ্ট ধৈর্যশীল, জি, আমার তো মনে হয় স্কলোনিও যথেষ্ট কাম। যথেষ্ট কাম অ্যান্ড কুল। তারপরও আমি জর্ডানের কোচকে একটু এগিয়ে রাখবো, কারণ তারা এরকম একটা টিমের সাথে খেলতে নেমে তাদের যে রিপ্লেসমেন্টগুলো করেছে, খেলার মুভমেন্টগুলো চেঞ্জ করেছে, প্লেয়ারদের পাসিং এবিলিটিটা বলেন, তারপরে কখন গেমটাকে আরেকটু চার্জ করতে হবে, এই দিক থেকে আমি জর্ডানের কোচকে বলবো যে আপকামিং হিসেবে অনেক বেস্ট। আর স্কলনির কথা তো বলাই বাহুল্য, বিশ্বকাপ উইনিং টিমের সে কোচ, আবার মেসির মতো প্লেয়ার, তারকা প্লেয়ার, যে এখন পর্যন্ত বিশ্বকাপে 18-19টি গোল করে ফেলেছে। তো তার টেকটিক্যাল ইস্যুগুলো থাকবে বেস্ট অফ দ্য বেস্ট হবে। কারণ হচ্ছে লেফট উইং, রাইট উইং, মিডফিল্ড, অফেন্সিভ, সব দিক থেকে তার একটা সাজানো ছক আছে স্কলেনির। এই কারণে হয় কি, মেসি নির্ভর টিম, পিছনে স্কলেনি সাপোর্ট, বিশ্বকাপ উইন। তো সব দিক থেকে দুই কোচেরই একটা টেকনিক্যাল ইস্যুগুলো খুব মারাত্মক ছিল, এবং তাদের ডিসিশনগুলো দেখেন, মেসিকে অনেক পরে নামিয়েছে আজকে স্কলেনি, কারণ হচ্ছে তার বেঞ্চের প্লেয়ারদেরকে বেশি নামিয়েছে আজকে। জি। জি, তার হয়তো ব্রেন এটা কাজ করেছে যে সবাই বলে যে মেসি নির্ভর team। মেসি নির্ভর তো team। উনি হয়তো এই কথাটাকে একটু ঘোরানোর জন্য আজকে ফার্স্ট মেসিকে হাফে তিনি মেসিকে বসিয়ে রেখেছেন, জি, বসিয়ে রেখেছেন, রেখেছেন। তার বেঞ্চের প্লেয়ার দিয়ে ইভেন খেলেছেন, কিন্তু আমরা দেখতেছি মেসিকে ছাড়াও কিন্তু আজকে আর্জেন্টিনা ভালো খেলেছে। 2টি গোল করেছে। জি, তো সেদিক থেকে আমি বলবো যে স্কলানি বেস্ট, আর জর্ডানের সালামিও বেস্ট, খারাপ না। সব মিলিয়ে কোচদের মানসিক যে চাপ ছিল, এটা আজকের খেলায় প্রকাশ পেয়েছে। আমি গেস্টের কাছে যেতে চাই, খেলাটা যখন শুরু হয় বা চলে, দুই দলই কিন্তু তাদের মারাত্মক একটি চাপের মধ্যে থাকে। তো আজকের খেলার আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে কোন দল বেশি পরিণত ফুটবল খেলেছে? পরিণত যদি চিন্তা করি একেবারেই, সেক্ষেত্রে নিঃসন্দেহে আর্জেন্টিনার কথা বলতেই হয়। কিন্তু জর্ডানকে এই জায়গায় কোনোভাবেই খাটো করে দেখার ছোট সুযোগ করে নেই। দেখার বিষয় নেই। যেহেতু একেবারেই আমাদের নবীনতম একটা টিম জর্দান, তো ওরা যেহেতু খেলছে ওদের জায়গা থেকে, শতভাগ নিজেকে উজাড় করে দেওয়ার জন্যই তারা জি, জি, জি। খেলছে। একটা জিনিস খেয়াল করবেন যে আজকে কিন্তু ফরমেশনও কিছু চেঞ্জ আসছে, আর্জেন্টিনাও কিছু ফরমেশন চেঞ্জ করে খেলছে, 4-4-2 করে খেলছে। বেসিক্যালি আর্জেন্টিনা 4-3-3-এ বেশি খেলায় জি, জি, অভ্যস্ত। তো আর এই পাশে এরা হচ্ছে 3-4-3 ফরমেশনে খেলছে জর্ডানরা। তো তারা কিন্তু চাইছে যে আর্জেন্টিনা যে ফরমেশনে খেলছে সেইটাকে রুখে দেওয়ার জন্য যে টেকনিকটা তাদের মানে করা প্রয়োজন, যে টেকনিকটা ইউজ করলে তারা আর্জেন্টিনাকে আটকায় দিতে পারবে, সেটা কিন্তু তারা চেষ্টা করছে। তো আর্জেন্টিনা অবশ্যই পরিণত খেলা খেলছে, আর জর্ডান তারা মানসিকভাবে যথেষ্ট চেষ্টা করে গেছে আমি বলবো। এটা ঠিক, তবে এইটাই তারা পুঁজি করে হয়তো সামনের বিশ্বকাপে আমরা আশা রাখবো তারা ভালো কিছু করবে। ভালো কিছু করতে পারবে। আমরা সে প্রত্যাশায় রাখি, কারণ হ্যাঁ, এটা জর্ডান- এটা 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 জি, আমরা এটা প্রত্যাশা রাখতেই পারি। জর্ডান যে পারফরমেন্সটা দেখিয়েছে বিশ্বকাপে, তাতে ভবিষ্যতে তাদের যে ভালো কিছু তারা করতে পারবে সে আশাটা আমরা করতেই জি পারি। জি জি। নতুন টিম অবশ্যই। হিসেবে অনেক সাফল্যের জি, দাবিদার জি, তারা। জি। আমরা আবারও চলে আসি মিস্টার মাহফুজুর রহমানের কাছে। জি, আজকের ম্যাচে ম্যাচ সেরা কে ছিলেন? ধন্যবাদ। আজকে টোটাল ম্যাচটা যদি আমরা বিশ্লেষণ করি, 3টি গোল হয়েছে ম্যাচে। ওভারঅল
অ্যাবিলিটিগত দিক থেকে বলেন, সৌন্দর্যের দিক থেকে যদি বলেন, আমি বলবো সেলসো। অসাধারণ একটা ফ্রি কিক, 30 ইয়ার্ডস থেকে একটা ফ্রি কিক নেওয়া হয়েছে খুব সুন্দর করে, চালাক চতুরতার সাথে বলা যায়, একটু কিছুটা অ্যাঙ্গেল করে। তো সেদিক থেকে ম্যাচের সৌন্দর্য বলেন, আধিপত্য বলেন, টেকনিক্যাল দিক থেকে ম্যান অফ দ্য ম্যাচ বা সেরা খেলোয়াড় হবে হচ্ছে আজকে সেলসো আর্জেন্টিনা। আর ওভারঅল সব মিলিয়ে তো খেলাটি আমরা উপভোগ করলাম, 3-1 গোলে জয়লাভ করলো। মেসিও একটি ফ্রি কিক দিয়েছেন, যদিও তারপরও আমি সেলসোর গোলটাকে এগিয়ে রাখতে চাই। জি, কারণ সেলসোর গোলেই কিন্তু পুরো খেলাটা প্রথম একদম টার্নিং গিয়ার পয়েন্টে আপ চলে হয় গিয়েছে আর্জেন্টিনার জি। টিমদের জন্য, এবং অসাধারণ একটা ফ্রি কিক ছিল। এই জন্য আমার ভোটটা যাবে সেলসো। দুইজন গেস্টের কাছে জানতে চাচ্ছি, সামনের যে খেলাটা আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে, টপ 32 দলের মধ্যে, তো এই জায়গাটাই আপনারা একটু দুজন আপনাদের মতো করে একটু বিশ্লেষণ করবেন আর কি, আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। জি জি আর্জেন্টিনা নকআউট পর্বে গেছে, এর সাথে খেলা হবে হচ্ছে কেপ ভার্দের সাথে, এটা আমরা সবাই জানি, সম্ভব মেবি 4 জুলাই। জি। তো কেপ ভার্দে একেবারেই নতুন একটা টিম এই বিশ্বকাপে, এবং খুব ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, মানে সাগরের প্রায় মাঝামাঝি ওর জনসংখ্যা মাত্র 5.5 লাখ। 5.5 লাখ, জি জি 5.5 লাখ জনসংখ্যা। ওইখান থেকে যে একটা টিম উঠে আসছে, এটা একটা অনেক বড় একটা বিশ্বকাপের চ্যালেঞ্জের একটা- বিষয় ছিল। যে জায়গার মানুষগুলো আসলে জীবনযাত্রাটাই তাদের জন্য চ্যালেঞ্জ, তাদের বেঁচে পড়ে থাকাটাই চ্যালেঞ্জ, সেইখান থেকে তারা ফুটবল খেলে বিশ্বকাপের মঞ্চে আসছে, এটা তো অবশ্যই তারা প্রশংসার দাবিদার। এবং তারা খেলছেও, মানে দুর্দান্ত খেলা খেলছে, কারণ এখন পর্যন্ত একটা ম্যাচও তারা হারেনি। এবং তাদের যে গোলকিপার, সে তার পারফরমেন্স অসাধারণ, এখন পর্যন্ত তার পারফরমেন্স গোলকিপিংয়ের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স। আমি তো বলবো যে আর্জেন্টিনার প্রতিপক্ষ যদি থাকে কেপ ভার্দে ম্যাচে, সে হচ্ছে কেপ ভার্দের গোলকিপার। গোলকিপার। হ্যাঁ, আপনি মাহফুজ ভাই ঠিকই বলছেন, কারণ আর্জেন্টিনাকে খেলতে হবে গোলকিপারের সাথে, গোলকিপারের মানে against-এ বলতে খেলতে গেলে হবে। এইরকমই। জি, কারণ জি, হচ্ছে আমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে কেপ ভার্দে আর্জেন্টিনাকে গোল দিবে, এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি না, কিন্তু আর্জেন্টিনাকে তাদের রক্ষণভাগ ভেদ করে গোলকিপারকে ভেদ করে গোলটা দিতে হবে, এইটা হচ্ছে মূল বিষয়। যদি আর্জেন্টিনা তাদের ডিফেন্স ভাঙতে পারে, আমরা এর খেলাগুলোতে যেভাবে দেখছি যে আর্জেন্টিনার যে ট্রানজিশনগুলো করতো, রক্ষণ থেকে ধাম করে অ্যাটাকিংয়ে চলে যেত, ঠিক এইভাবে করে প্রেসকে খেলে যদি গোল বের করে ফেলতে পারে, সেটা অবশ্যই 30 মিনিটসের মধ্যে, প্রথম 25-30 মিনিটের মধ্যে যদি একটা গোলও যদি দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে আরও গোল হওয়ার চান্স থাকবে। তখন যেহেতু এতদিন কেপ ভার্দে এক টাইপের খেলা খেলছে, তারা মানসিকভাবে জানেই যে আমরা ডিফেন্সে একটু শক্তিশালী, আমরা রক্ষণ ভাগটাকে ধরে খেলতে পারবো। যদি একটা গোল দিয়ে ফেলে, সেক্ষেত্রে তারা একটু বিক্ষিপ্ত হয়ে যাবে, হয়ে যেতেই পারে। সেই গ্যাপটাই নেওয়ার চেষ্টা করবে আর্জেন্টিনা, যেহেতু আর্জেন্টিনার অ্যাটাকিং তো ফেমাস এই মুহূর্তে, সবচেয়ে ভালো অ্যাটাকিং ইয়াটাই হচ্ছে আর্জেন্টিনার। তো আর্জেন্টিনার প্রথম কাজটাই থাকবে যে একটা গোল দিয়ে, হ্যাঁ, যত দ্রুততার সাথে একটা গোল দেওয়া যায়, দিয়ে তারপরে খেলাটাকে। তবে আমি এখানে একটু অ্যাড করতে চাই লেনিন ভাইয়ের সাথে, যে যেহেতু আমাদের গোলকিপার ম্যাচ সেরাও হয়েছেন একবার, রাইট। কেপ ভার্দের কথা বলতেছি, তো সেদিক থেকে সে কিন্তু এজড, 40 বছর বয়স তার। এই বয়সে সে 3টা ম্যাচে, একটা ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, অসাধারণ প্রশংসার দাবিদার। আর্জেন্টিনার সুপারস্টার যেমন মেসি, আমার মতে কেপ ভার্দের সুপারস্টার হবে হচ্ছে এই গোলকিপার ভজিনা। 40 বছর বয়সে সে এই টিমের হচ্ছে সুপারস্টার। তো এতটা সহজ হবে না রাউন্ড অফ 32-র খেলা, ডিফেন্সিভ ফরমেশন ভেদ করে এই রকমের একজন গোলকিপারের এগেনস্টে একের পর এক গোল দেওয়াটা আমার মনে হয় না যে এটা খুব সহজ হবে আর্জেন্টিনার ক্ষেত্রে। তারপরও বেস্ট অফ লাক আর্জেন্টিনার জন্য, গতবারে বিশ্ব চ্যাম্পিয়ন। দেখা যাক মেসি এবার সম্ভাব্য তার লাস্ট বিশ্বকাপ, এটা এই বিশ্বকাপে সে কি করতে পারে, তার জন্য শুভকামনা থাকলো। এখন পর্যন্ত সে 19টি গোল করে ফেলেছেন, দেখা যাক কি হয়। খেলাটি যেহেতু নকআউট, হ্যাঁ, সেই জন্য খেলাটা খুব গোল গুরুত্বপূর্ণ বলের আর কি, খেলা, জি। এটা অনিশ্চয়তার খেলা, লাস্ট মোমেন্টেও একটা গোল হজম করতে হইতে পারে, এবং ওই একটা গোলই সমস্ত খেলার রেজাল্টটা ঘুরিয়ে দিতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। এনিথিং ক্যান হ্যাপেন। জি জি। তো আমরা আশাবাদী একটা জাঁকজমকপূর্ণ খেলা হবে আগামী 4 তারিখে। আমরাও আরেকটা জিনিস বলে রাখতে চাই, আজকের ম্যাচে মেসি মানে গোল করার মাধ্যমে
বিশ্বকাপের মেবি টানা 7টা ম্যাচে গোল করার নতুন রেকর্ড করলো। মানে এই বিশ্বকাপের 3টা ম্যাচ এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কিন্তু মেসি, টানা গোল 2026 বিশ্বকাপে। যেহেতু স্যার হচ্ছে এই বিশ্বকাপে 3টা, গত প্রিভিয়াস বিশ্বকাপে লাস্ট 4টা ম্যাচে গোল ছিল। তো আমরা বলতে আর্জেন্টিনাও হয়তো চাইবে না, আর মেসি তো চাইবেই না, কারণ হচ্ছে বরাবরই তো বলছি যে যেহেতু এবারে বিশ্বকাপটা মেসি কেন্দ্রিক, আর্জেন্টিনার পুরো প্ল্যানটাই হচ্ছে মেসিকে ঘিরে, কিভাবে মেসিকে দিয়ে খেলানো যায়, মেসিকে দিয়ে গোল করানো যায়। মেসি কিন্তু আগে থেকেও খুব বেশি কিন্তু মানে খুব দৌড়াদৌড়ি, মাঠ জুড়ে দৌড়াদৌড়ি কিন্তু সে করতো না, সে একটু দেখে শুনে গ্যাপ বের করে খেলে। এটা আমি আগেও বলেছি যে মেসি নির্ভর আর্জেন্টিনা, মেসি নির্ভর সবাই কোচ থেকে শুরু করে সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে যারা ইয়াংস্টার আছে তারা ছোট থেকে মেসির খেলা দেখে বড় হয়েছে, এখন তারা মাঠে খেলছে। তো সবাই চাবে যে মেসিকে হাইলাইট করে মেসির ইয়েতে খেলা, ছায়ায় খেলা। রাইট। না, মেসির সাথে যারা থাকছে পাশাপাশি, যা এপাশে মার্টিনেজ থাক বা আলভারেজ থাক বা ইয়ে থাক, যেই থাক, তারা তো তাকে যত সাপোর্ট দিচ্ছে। ডিপল আছে, ডিপলকে এইবার তাকে তার বডিগার্ড বলা হচ্ছে। মেসি কোথায় খেলবে, কোথায় থাকবে, কোন পাশের বলটা কিভাবে সাপোর্ট দিবে, সেই সাপোর্টটা কিন্তু ডিপল দিয়ে যাচ্ছে। এবং পুরো টিমেই তাকে একেবারে রক্ষণ থেকে শুরু করে মাঠ এবং গোল ফিনিশিং না হওয়া পর্যন্ত তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং সেও সেটার মানে যথার্থ জায়গা, মানে ইয়েটা মূল্যায়নটা, তাকে যে মূল্যায়নটা করছে সেও কিন্তু সেটা ফিডব্যাক দিয়ে গোলের মাধ্যমে কিন্তু গোলের মাধ্যমে দিয়ে যাচ্ছে। অলরেডি 6টা গোল। সো এই বিষয়গুলো কিন্তু বলার আসলে অপেক্ষা রাখে না, কথার প্রেক্ষিতে বলতেই হচ্ছে। আমাদের দর্শকরা বা আপনারা সবাই জানেন এই বিষয়গুলো, তারপর বলে রাখলাম। আমরা আশাবাদী যে কে ভাত দেয়, অবশ্যই নতুন একটা টিম ভালো খেলছে, সে ভালো খেলবে, কিন্তু তার মানে এই না যে আমরা খারাপ খেলবো, আমরাও আরো ভালো খেলবো এবং ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা একটা আক্রমণাত্মক, দুই দলের আক্রমণাত্মক খেলার দেখার প্রত্যাশা করতেই পারি। না, অবশ্যই বিশ্বকাপের পূর্ণতাই এটা, যে আসলে 4 বছর পর হয় আমরা সবাই মুখিয়ে থাকি খেলাটি দেখার জন্য, উপভোগ করার জন্য। কারণ এটা একটা আমাদের সবার কাছে মানে খুব উৎসাহ, উদ্দীপনা, বা আমরা যে আকর্ষণ একটা থাকে যে ওয়ার্ল্ড কাপ খেলবো, আমরা মানে ওয়ার্ল্ড কাপ দেখবো, দেখতেছি, এটা খুব আমাদের মধ্যে আকর্ষণ হিসেবে কাজ করে। ব্যক্তিগত সবারই নিজ নিজ সাপোর্ট আছে দলের, সবাই তাদের নিজ নিজ যখন খেলা দেখি দলের, তারা আমরা একদম একনিষ্ঠভাবে আমরা দেখি খেলাটা, যে সব কিছু বাদ দিয়ে অনেক সময় আমাদের কাজও, যে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আমরা খেলাটা দেখি আর কি। আমরা এত সিরিয়াস থাকি ওয়ার্ল্ড কাপটা নিয়ে। বিশ্বকাপটা আসেই মূলত এই জন্য যে উন্মাদনা নিয়ে। মানে এইবার একটা জিনিস হচ্ছে, আমাদের এই উপমহাদেশের টাইমিংটা একটা বড় ফ্যাক্ট হয়ে গেছে, মানে টাইমিং ইস্যুটা হয়েছে। এই টাইমিং এর কারণে মানে লোক সমাগম বা মানে দর্শক সমাগম যে খেলাগুলো আগে হতো, এইটা কিন্তু কম দেখা যাচ্ছে। যেমন প্রিভিয়াস বিশ্বকাপগুলো যেমন রাত 8টা 9টা 10টার সময় খেলাগুলো হতো, ভরপুর মানে দর্শক রাস্তাঘাটে এসে, কিন্তু এখন বেশিরভাগ খেলা ঘুমের মধ্যেই চলে যাচ্ছে। অনেক খেলা দেখাচ্ছে যেটা আমাদের হয়তো দেখার দরকার ছিল না, ঘুম থেকে উঠে আমরা হাইলাইট দেখতেছি বা ফলাফলগুলো নিচ্ছি। আবার এরকম আছে যে সারা রাত জেগেও খেলা দেখতে হচ্ছে, এরকম অনেক আছে, অনেক হচ্ছে। মানে টাইমিংটা একটা ফ্যাক্ট হয়ে গেছে। ফুটবল এমনই একটি খেলা যেখানে প্রতিটি ম্যাচ নতুন নতুন গল্প তৈরি করে। আজ আমরা দেখেছি আবেগ, লড়াই, কৌশল এবং জয়ের জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা। আজকের ম্যাচ বিশ্লেষণ পর্ব এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ম্যাচ বিশ্লেষণ পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুটবলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।